কি ধরনের প্রশ্ন হচ্ছে সেটা একটু দেখি। ভাই দেওয়ানি কাগজে কি ধারা শুরু করবেন? ধারার উত্তর নাকি? না না না, যে জায়গা থেকে প্রশ্ন আসতেছে ওই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই আচ্ছা, হ্যাঁ করব। হ্যাঁ, ওগুলো যেগুলো দেখলে থেকে প্রশ্ন আসে থেকে ওইটা থেকে শুরু করেন। হ্যাঁ, আমাদের 2025 সালে প্রশ্ন আসছিল লাস্ট, যেহেতু 2025-এর প্যাটার্নেই প্রশ্ন হবে এবারে মেবি। তো প্রথম যে প্রশ্ন আসছিল যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডার 1 রুল 10, অর্ডার 1 রুল 10-এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক যে পক্ষ সমূহকে কর্তন এবং সংযোজন করার বিধান আলোচনা করে। তাহলে এখানে পুরোটাই আমাদের 1 নাম্বার অর্ডারের যে 10 নাম্বার বিধিটা আছে এটা পুরোটাই লিখতে হবে। তো 1 নাম্বার আদেশ থেকে আগে আসলে প্রশ্ন হতো না, কিন্তু 2025 সালে এটা দিচ্ছে। তাহলে 25 সালে যেহেতু আসছে, আমাদের 26 সালের জন্য 1 নাম্বার বিধি থেকে 1 নাম্বার যে আদেশ ওটা থেকে নাও প্রশ্ন আসতে পারে। তো 2 নাম্বার প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65/2024 নম্বর মোকদ্দমা দায়ের করে, যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদানে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীর প্রতিকার কি? এখন একতরফা ডিগ্রি মূলে যেহেতু নিষ্পত্তি হয়, আর প্রতিকার হচ্ছে দুইটা। একটা হচ্ছে একতরফা রদকরণ, যেটা 9 আদেশের 13 এবং 13 ক, এবং একতরফা যেহেতু একটা ডিগ্রি, এর বিরুদ্ধে আমাদের 93 নাম্বার সেকশনের 2 নাম্বার সাবসেকশন অনুযায়ী এর বিরুদ্ধে আপিল করে। এছাড়াও আমরা যদি রিভিউ করতে চাই রিভিউ করতে পারবো। তাহলে 2025-এর যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করি, আমাদের এই স্টেজে এসেও এই দুটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। অর্থাৎ আমরা এখনো তো করি নাই, না পেরেও এই দুটা প্রশ্ন মানে অ্যাটলিস্ট 50% বা 60% মার্ক পাবো আমরা। তো এত উদ্বিগ্ন হওয়ার দরকার নাই ভাই। আমরা 3 নাম্বার প্রশ্ন যেটা আসছিল, তাহলে প্রশ্ন কি আলোচনা করবো, মানে অ্যান্সার 25-এর মনে অ্যান্সার আলোচনা করার দরকার নাই, 25 এমনি দেখে যাই। ভাই 25-এর জি ভাই, আলোচনা করার দরকার নাই, আমরা পেট বা ওই দিকেরটা আলোচনা করতে পারি। শীতের পরের থেকে যে প্রশ্নগুলো আছে ওটা আমরা প্যাটার্নসটা দেখে নেই ভাই। মানে 25-এ যারা প্রশ্নকর্তা ছিলেন তারাই এখনো আছে, বুঝছেন? মানে ওই টিমটাই প্রশ্ন করবে, সো আবার ওই টিমটাই খাতা দেখবে। আহমরি 1 বছরের মধ্যে ওরকম ইয়ে হয় নাই। সো 25টা দেখলে একটু আইডিয়া আমাদের হবে যে কি হচ্ছে। তাহলে প্রথম যে দুটো প্রশ্ন, কথাভাবে কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট যে না অ্যাটর্নি জেনারেল হয়েছে সচিব কিন্তু আগেরটাই আছে। অ্যাটর্নি জেনারেল হলেও অ্যাটর্নি জেনারেল ওই গ্রুপেরই, সচিব আগের আছে, তারপরে ও যে মেম্বার গুলো সেম আগের মতোই আছে, আগের গুলো সেটাই। তাই 3 নাম্বার মানে বার কাউন্সিলের 25-এর 3 নাম্বার প্রশ্নটা আসছিল এরকম: কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আর্জি মোসাবেদা করা হবে? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ বর্ণনা করো। 7 নাম্বার আদেশের 1 নাম্বার বিধিতে যে কয়টা বিষয় আছে, মনে হয় 9টা বিষয়, ওই 9টা বিষয় টাইম, প্লেস এন্ড পারসন, তারপরে অন্যান্য জিনিস আছে, এই দিয়ে একটা মুসাবিদা আর্জি। সো এই প্রশ্নটা আমরা দিতে পারতাম
যদি 25-এ পরীক্ষা দিতাম এই প্রিপারেশন। পরের প্রশ্নটা আসছিল যে মামলা দায়ের ভাই আসসালামু আলাইকুম। জি আসলে আসসালামু আলাইকুম। ওই যে কি এমসিকিউ রিভিউর জন্য কি আবেদন করছে নাকি? অনেকেই তো করতেছে। আচ্ছা। ওইটা কি যারা স্পেসিফিক করবে তাদেরকে দিবে রেজাল্ট নাকি ওভারঅল রিভিউ? আশা ভাই আশা করছে ভাই। রিভিউ ইয়ে করছে আবেদন। দাদা হ্যাঁ, আপনারা তো হ্যাঁ। আর তো খুব ইচ্ছা হইতেছে বুঝছেন না? রিভিশন স্যার ছাত্র কি ফিল করতে পারে 21 বলেন? তারিখ আশা ভাই। 21 তারিখে তো ইয়া করবে, 21 তারিখে শুনেন, যাইতে বলছে। তাহলে 2025 সালের আমরা সিপিসি থেকে 3টা প্রশ্ন দেখলাম, 3টা প্রশ্নে আমরা পারি এখন কিছু না কিছু লিখতে পারবো। সবগুলোই ন্যারেটিভ টাইপ কোশ্চিন বা ফ্ল্যাট কোশ্চিন। আদান দিচ্ছে ভাই একটু। কিবরিয়া হ্যালো স্যার, কিবরিয়া ভাই। হ্যাঁ দাদা, হ্যালো, শোনা তো যাচ্ছে না? আপনি শোনা যাচ্ছে। আপনি আপনি গিয়ে যে বিগত সালের আগে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন, তারপর শুরু করবেন নাকি? বিগত সালে এগুলো দেখি ভাই, এগুলো যদি আমরা পারি তাহলে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেন দেখেন, আচ্ছা ঠিক আছে। 2025 আমরা সালে আমরা হ্যাঁ ভাই, কথা বেশি না বলে আগাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 2025 সালে 3টা প্রশ্ন করলাম। 4র্থ নম্বর প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে যে মামলা দায়েরের পরবর্তী ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা তা সংক্ষেপে আলোচনা করুন। 5 মার্কের একটা প্রশ্ন আসছিল। এটা হচ্ছে যে বইয়ের কোথাও ওভাবে পাওয়া যাবে না। তাহলে একটা মোকদ্দমা যখন স্টার্ট হয়, ওই মোকদ্দমা স্টার্ট হওয়ার পর মানে অনেকগুলো ফ্যাক্ট, ঘটনা, ইস্যু অনেকগুলো রেজ হতে পারে, অনেকগুলো। কেউ মরতে পারে, কেউ আবার নতুন করে শরীর জাগতে পারে, কোনো একটা সম্পত্তি যেটা দাবি করতেছে ওই সম্পত্তি খুব ভেঙে যেতে পারে, ওই সম্পত্তির উপর অন্যদের দায় সৃষ্টি হতে পারে। সো মোকদ্দমা দায়েরের পর প্রত্যেকটা ঘটনাই কি করে ওই মামলাকে কিন্তু প্রভাবিত করে। সুতরাং এটা কিন্তু মাথা থেকে বুদ্ধি খাটায় লিখতে হবে। এই একটা প্রশ্ন আসলো বই থেকে না, শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তা দেখে ক্রিয়েটিভিটি দিয়ে লিখতে হবে। আর বাকি যে 3টা প্রশ্ন আসছিল, একটা আরজিতে কি কি থাকবে, 7 আদেশের 1 নাম্বার ইয়া 7 আদেশের যে টাইম প্লেস এন্ড পারসন যেটা আছে না ওটা, আর তারপরে যদি এটা অর্থমুক্ত হয় 2 নাম্বার বিধি অনুযায়ী তাহলে ইয়া দিতে হবে। যদি সম্পত্তি হয় বেনিফিট বাউন্ডারি, এই জিনিসগুলো চাইছে, এটাও আমরা দিতে পারতাম। 2য় নাম্বার যেটা সেটাও আমরা দিতে পারতাম যে একতরফা যদি ডিক্রি হয়, একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি। একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে 3টা। 9 আদেশের আমাদের 13 এবং 13 ক অনুযায়ী প্রতিকার করতে পারবে, অর্থাৎ রদরহিত করতে পারবে, আপিল করা যাবে 96 অনুযায়ী, আর হচ্ছে যে রিভিউ করা যাবে। এই 3টা প্রতিকার আমরা করতে পারতাম। তাহলে 2025 সালের যে 4টা প্রশ্ন আসছে, এই 4টা প্রশ্নে আমরা পারি। তার মানে 30 মার্কের প্রশ্ন 25 সালে আমরা যদি এবার পরীক্ষা দিতাম আমরা পারতাম। সো অত টেনশন করার দরকার নাই যে সিপিসি। এখন 23 সালে যাই, সবচেয়ে কঠিন প্রশ্ন যে সালে হয়েছিল সেই সালের কি অবস্থা একটু দেখি। সেই সালে 1 নাম্বার প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে প্লিডিং শ্যাল কন্টেইন অনলি ম্যাটেরিয়াল ফ্যাক্ট। তার মানে 6 আদেশের 2 নাম্বার বিধি। একটা প্লিডিং শ্যাল কন্টেইন অনলি প্লিডিংসে শুধুমাত্র ম্যাটেরিয়াল ফ্যাক্টটা থাকবে, নট কোনো সাক্ষী থাকবে না, সাক্ষীর নাম থাকবে না, অর্থাৎ সাক্ষী জনিত যে ব্যাপার স্যাপার গুলো ওগুলো কিন্তু প্লিডিংসে থাকবে না। কি থাকবে? শুধু ঘটনার বিবরণ থাকবে, প্রকৃত ফ্যাক্টটা কি, কোন সম্পদটা কোন জায়গা থেকে কি হয়ে গেছে, কে পাইতেছে, কোন জায়গায় হারাই গেছে, অর্থাৎ যত প্রকার ফ্যাক্ট আছে ফ্যাক্ট গুলো প্লিডিংসে থাকবে। আর প্লিডিংস মানে আমরা কি বুঝতেছি? আরজি বা লিখিত জবাব। আরজি ও প্লিডিংস, লিখিত জবাব ও প্লিডিংস বোথ। তাহলে 23-এর 1 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা সবাই পারতেছি, প্লিডিং শ্যাল কন্টেইন ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট ইন এভিডেন্স। এই জিনিসটাই শুধু অ্যানালাইজ করে একটু এক্সপ্লেনেশন করে দিতে পারলেই যা মার্কস আছে সবগুলো মার্কই আমাদের দেওয়ার কথা। তো এটা একটা গেল। 2 নাম্বার প্রশ্ন যেটা আসছিল
2023-এ যে ওয়াই দেয়ানি 83/2022 নম্বর ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবি করেন যে তিনি ইতিপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ওই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে, যা অবৈধ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন। এটা একটা মানে পদের অধিকার নিয়ে একটা মোকদ্দমা, তাকে নিয়োগ না দিয়ে অন্য কাউকে নিয়োগ দিচ্ছে। তাহলে পদের অধিকার যেগুলোতে থাকে, সিভিল নেচারের মামলাগুলোতে কি হয়, তায়দাত মূল্য থাকে যদি সম্পত্তি সংক্রান্ত হয়, সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক। কিন্তু পদ রিলেটেড যদি হয়, সেখানে যদি সম্পত্তিটা আইডেন্টিফাই মানে স্যালারিটা বা মূল্যমানটা যদি আইডেন্টিফাই করা যায়। মূল্যমান কিভাবে? দেখা গেল যে একজন কলেজের প্রিন্সিপাল, তাকে অন্যায়ভাবে সরাই দিল, বরখাস্ত করলো, তাহলে কতদিন তাকে বরখাস্ত করে রাখছিল? যদি 2 বছর হয়, তাহলে উনি যদি 50,000 টাকা বেতন পায়, তাহলে 2 বছরে উনি কত পাওয়ার কথা? 12 লক্ষ টাকা। তাহলে তায়দাত মূল্য ওখানে 12 লক্ষ টাকা হবে। আর যেখানে মূল্যটা যেমন এটার নিয়োগই হয় নাই, সো তাকে নিয়োগ না দিয়ে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তাহলে আর কি প্রত্যাখ্যানের একটা দরখাস্ত করতে হবে। তাহলে যেখানে মূল্যমান থাকবে না, তাহলে সিভিল নেচারের মামলা এই যে মোকামটা সিলেক্ট করা কিন্তু খুবই জরুরি। এটা স্যার থেকে একটু ক্লিয়ার হতে হবে যে স্যার, যে যেখানে হচ্ছে যে পদ পদবি পদের অধিকার নিয়ে মামলা করা হচ্ছে, সেই জায়গায় তো তায়দাত মূল্য থাকতেছে না, অর্থাৎ মূল্যমান থাকতেছে না। তাহলে আমরা কোর্ট তো সিভিল কোর্টটা মূল্যমানের উপরই আমরা নির্ধারণ করি, সিলেক্ট করি যে 15 লক্ষ টাকা পর্যন্ত হইলে আমরা সিভিল জাজের নিকট করি, 15 থেকে 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত আমরা করি সিনিয়র সিভিল জাজ, আর 1 টাকা থেকে জি ভাই পদের জন্য কোনো অধিকারের জন্য মামলা করতে যাব, তখন তো আমাদেরকে ঘোষণামূলক মোকদ্দমা করতে হবে, তখন তো ফিক্সড করতে আপনার 300 টাকা 42 ধারা। আচ্ছা, ঘোষণার প্রত্যেকটা ঘোষণার জন্য 300 টাকা ঠিক আছে। যখন আপনি দেখবেন যে ওর সঙ্গে একজনের হচ্ছে 2 বছরের বেতন ভাতা জড়িত, তাহলে তো আমার আলটিমেটলি ওই মূল্যমানের দিকে যাওয়া লাগতেছে। কিবরিয়া ভাই, জি ভাই। আমার জানা মতে আমি একটা এরকম মামলা দেখছি, হ্যাঁ, মানে আমার বোন যখন জবে ঢুকে, তো এটা মূলত আপনার জেলা জজ আদালতে এই মামলাগুলো চলে সরাসরি, এই পদ পদবি নিয়ে যে মামলাগুলো হয় আর কি। তাহলে এই যে 23-এর যে আমাদের মুসাবিদাটা ড্রাফটিংটা, এটা আমরা কার থ্রুতে করব? মোকামটা কারে দিব? জেলা জজ বিজ্ঞ সহকারী জজ আদালতে লেখা আছে, আমার কাছে একটা ইয়াতে আছে, বিজ্ঞ সহকারী জজ আদালত। তার মানে সর্বনিম্ন আদালত, আপনি যেটা ইয়াসিন ভাই যেটা বলতেছেন, সর্বনিম্ন আদালতটাই সিলেক্ট করছে এখানে। জি ভাই। এখানে আর যে প্রত্যাখ্যানের একটা দরখাস্ত মুসাবিদা আসছিল 23 সালে, তাহলে যেহেতু দরখাস্ত একটা ইয়া ভাই, কিবরিয়া ভাই, হ্যাঁ এখানে মুফাসসিল ভাইয়ের কথাটা রাইট আছে, উনি যুগ্ম জেলা জজের কাছেই করতে হবে, ওই ইয়া হবে না, তো এটাই বলছে। ভিত্তি কি ভাই? আইনি ভিত্তি কি? আইনি ভিত্তি তো ওই যে ভাই আমি আইনি ভিত্তি বলতে পারবো না, তবে আমার ওই বোনের জবের ক্ষেত্রে দেখছি যে ওটা জেলা জজের কাছেই ওই মামলাটা নিষ্পত্তি হয়েছে এবং ওখানেই শুরু হয়েছে, ওখানেই নিষ্পত্তি হয়েছে। তাহলে আমরা এটার মোকাম তাহলে এভাবে লিখবো যে মোকাম বিজ্ঞ জেলা জজ আদালত, লালমনিরহাট হইলে লালমনিরহাট, বা রংপুর হইলে রংপুর, ঢাকা, হাওয়ার যেটাই হোক। এরপরে এই দরখাস্তটা আমরা মোকদ্দমা নম্বর, তারপরে বাদী বিবাদী লিখে একটা দরখাস্ততে মার্ক, এটা আমরা পারবো। শুধুমাত্র আর যে প্রত্যাখ্যানের ওই জায়গায় গ্রাউন্ডস গুলো দেওয়ার সময় অবশ্যই এটা কি হয়, ওরা একবার নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, দিয়ে একটা নিয়োগ পরীক্ষা নিয়েছিল, তাহলে গ্রাউন্ডস ওভাবে লিখবে আপনার এত তারিখে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, যার হচ্ছে নিয়োগ ইন্টারভিউ হয়ে গেছে, ওই ইন্টারভিউ ডিসপোজাল না করে পুনরায় আবার আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, যা আইনি অশুদ্ধ বা সুষ্ঠু নিয়োগে এটা নিয়মের পরিপন্থী বা অন্তরাল। এই যে
কয়েকটা গ্রাউন্ডস ওখানে দিয়ে দিতে হবে, 2টা, বেশি না, সর্বোচ্চ 2টা দিয়ে ওই দরখাস্তটা আমাদের, আর যে প্রত্যাখ্যানের দরখাস্তটা ফ্রেম করলেই 5 মার্ক থাকলে আমাদের 3.5 ইনশাল্লাহ দিয়ে দিবে। তাহলে তাহলে আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটা লিখতে হবে আপনার 7 আদেশের 11 বিধি উল্লেখ করছে এখানে। 7 আদেশে 11 বিধি তো ভাই, আবার দরখাস্ত প্রত্যাখ্যান কই পাবেন? ওটা ছাড়া তো নাই। আবার না ওইটা আবার ওইটা করছে, আর এই 151 যে ধারার আদালতের পাওয়ার ক্ষমতা দেওয়ানি আদালতে ওইটা ওটা- দিছে আর কি, দুইটাই দিছে। একটু বাড়াবাড়ি করছে। 151টা আপনার হচ্ছে যে আলুর মতো, আপনি সব জায়গায় ন্যায় বিচার বিঘ্নিত হলে ওটা দিতে পারবেন। তো আর যে প্রত্যাখ্যানের সুস্পষ্ট জিনিসপত্র আপনার কাছে আছে, আপনি আবার 151 কেন দিতে যাবেন? এমন কিছু দেওয়া যাবে না যার ব্যাখ্যা আমরা জানি না ভাই, বুঝছেন? একটা স্টুডেন্ট সুলভ দিলেই আমার মনে হয় ভালো। তাহলে ওটাও মাথায় রাখেন যে 151 কিন্তু আদালতের সহজাত ক্ষমতা, সিভিল প্রসিডিউরে কিন্তু সকল আদালতের আছে। হাইকোর্টের যতটুকু আছে ঠিক একদম সিভিল জাজ, আগে ছিল সহকারী জাজ যেটা ছিল, ওরও তাই। উনিও ওই ইনহেরেন্ট পাওয়ারের ক্ষমতাটা তার যে জুরিসডিকশন বিচার প্রক্রিয়ায় প্রয়োগ করতে পারেন। সো ওটা আলুর মতো, ওটা দিলে দিতেও পারেন, ওটা নিষেধাজ্ঞাও আপনি দিতে পারবেন, আর যে প্রত্যাখ্যানও দিতে পারবেন, আর না দিলেও সমস্যা নেই। আরেকটা জিনিস ভাই, তাহলে 2টা প্রশ্ন 23-এর 2টাই আমরা পারতেছি, কিছু না কিছু লিখতে পারবো। 2 নাম্বার যে প্রশ্ন আসছে, কি আসলো? 2 নাম্বার হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরার ফলাফল কি? এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত প্রতিকার কি? প্রাসঙ্গিক বিধানটা উল্লেখ করুন। একদম ওই 25-এর যে প্রশ্নটা আছে না, 25 আর 23, এই একটা প্রশ্নে আসে 9 নম্বর আদেশ থেকে। তাহলে 9 নম্বর আদেশ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা যদি আসতো, এটা আমরা পারতাম। মানে পক্ষগণ না যদি হাজির হয় তাহলে কি হবে? আপনার 9 ক আর 13 ক এই সংক্রান্ত যা বিধিবিধান আছে আপনি দিয়ে দিলেন। কোথায় আপনার 1000 টাকা, কোথায় 3000 টাকা, মানে ডাইরেক্ট যদি সেট অ্যাসাইড করেন, যদি বাদীর গড় হাজিরার জন্য হয় তাহলে 1000 টাকা ফি দিতে হবে ডাইরেক্ট সেট অ্যাসাইডে, আর বিবাদী যদি হয় তাহলে সেট অ্যাসাইড করলে 13 ক অনুযায়ী 3000 টাকা ফি দিতে হবে। এরপরে 9 সলিড 9 যদি আমরা করে দেই, তাহলে তামাদি আইনের 5 ধারা বিধি, ওখানে 5 সেকশন যেটা আছে ওটা প্রযোজ্য হবে, অর্থাৎ সাফিসিয়েন্ট কজ দিতে হবে, কেন আপনার দেরি হইলো, কেন আপনি গড় হাজিরা করলেন। তাহলে এই জিনিসগুলো আমরা দিতে পারি। তাহলে 2 নাম্বার প্রশ্নটা আমরা 2-এর কটাও পারতেছি। এখন 2-এর কটা দেখি। বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানির দিন কোনো পক্ষই হাজির না থাকায় নামঞ্জুর হয়ে যায়। কিছুদিন পর বাদী কোড অফ সিভিল প্রসিডিওর 1908 151 ধারা মতে একটি দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। বক্তব্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুরের আদেশটি বাতিল চান। তৎ বিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখে আপত্তির মুসাবিদা করুন। এই প্রশ্নটা যেহেতু আমাদের কম আলোচনা হয়েছে, সো এটা আমরা অত সহজে পারবো না। তাহলে আমাদের 4টা প্রশ্নের মধ্যে 3টাই পারতেছি, আর এটা একটু পারতে কষ্ট হচ্ছে কারণ 151-এর যে দরখাস্তগুলো ওগুলো আমরা এখনো ভালো মতো পড়িনি। তাহলে 2025 সালের সবগুলো পারতেছি, 23 সালের 4টার মধ্যে 3টা পারতেছি সিবিসি থেকে। এখন এটা কি কারো কাছে উত্তর আছে ভাই? এই যে লাস্টেরটা খ, বলেন তো ভাই একজন। এটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত নামঞ্জুরের আবেদন বাতিলতে আপত্তি মুসাবিদা। এটা আচ্ছা, আমরা যেটা বলছি যে 15 নম্বর সেকশনে উল্লেখ আছে প্রত্যেকটি মামলা সর্বনিম্ন স্তরের আদালতে হবে, একটা আমরা পড়ছিলাম না এই ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে যদি সর্বনিম্ন আদালতে হয় তাহলে বিজ্ঞ সরকারি জজ আদালত এখানে দিচ্ছে না মোকামটা। মুফাসসির ভাইয়ের কথাটা যুক্তি আছে,
সেটা আমার মাথায় এটা আসলো আর কি। আমরা তো যে কোনো আদালতে যদি হয় তাহলে তো আমরা যে কোনো আদালতে করতে পারবো, যদি সর্বনিম্ন আদালতে হয় এনাফ, অন্য আদালতে যাওয়ার দরকার নেই। তো এখানেও সেম দিছে, মোকাম দিল বিজ্ঞ সহকারী জজ আদালত নওগাঁ, দেওয়ানি মোকদ্দমা নম্বর 20/2023 জনাব ক পিটার এভাবে লিখলো। তারপরে হচ্ছে গ্রাউন্ড গুলো আমি দেখতেছি, বিষয়টা একটু বলতেছি। দেওয়ানি কার্যবিধি 151 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত নামঞ্জুর আবেদন, বাতিল চেয়ে আপত্তির আবেদন। জি ভাই, মনির ভাই। গ্রুপে দেন, আমরা দেখি, আপনি বলেন, একটা ছবি তুলে গ্রুপে দেন, আমরা আচ্ছা দেখি, আপনি একটু বলেন। আচ্ছা দিচ্ছি ভাইয়া। শেষ করে দিব নাকি এখনো দিব? এখনই দেন। আচ্ছা, তাহলে গ্রুপে দিয়ে দিন, আপনারা সবাই দেখে নিন। আমরা 2022 একটু দেখি, তাহলে সিপিসির কিন্তু আমরা জায়গায় সিলেক্ট করতে পারতেছি এবং পারবো। সো আশা করি 4-5 সালের যদি প্রশ্নটা আমরা এভাবে পারি, তাহলে 26-এর প্রশ্ন আমরা পারবো। তাহলে 22-এর প্রশ্নটা একটু দেখি। দি কোড অফ সিভিল প্রসিডিউরের 1908 এর অধীনে একটি দেওয়ানি মোকদ্দমায় রিসিভার নিয়োগ করা হয়, একজন রিসিভারের দায়িত্ব কি? তাহলে 40 নাম্বার আদেশের রিসিভারের দায়িত্ব কর্তব্যটুকু শুধু উঠাই দিলেই হবে। রিসিভারের কিন্তু অত বেশি দায়িত্ব না, শুধু আপনি রিসিভারের গ্রাউন্ড ইয়াগুলো দিবেন, আইনি ভিত্তিগুলো দিবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনও টানতে পারেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমাদের 44 নাম্বার সেকশনে রিসিভারের কথা বলা আছে। আবার হচ্ছে যে দেওয়ানি কার্যবিধির 40 নাম্বার আদেশে রিসিভার, ওই যে 1 নাম্বার বিধিতে রিসিভারের নিয়োগ টিয়োগ এগুলো সম্পর্কে বলা আছে, আর 3 নাম্বার বিধিতে রিসিভারের দায় দায়িত্ব যেগুলো আছে সেগুলো সম্পর্কে বলছে। তাহলে রিসিভারের দায়িত্ব কি? এই 2022-23 এটা কিন্তু আমাদের এই প্রশ্নগুলো মানে সলভ করে নিতে হবে, কারণ এখান থেকে আমাদেরও আসতে পারে ঘুরায় পেঁচায়, ডিরেক্ট না দিলেও ইনডাইরেক্টলি আসতে পারে। তাহলে রিসিভারের দায়িত্ব হচ্ছে যে সম্পত্তি সম্পর্কে যে যা পাবে তার যথাযথ দাবি থাকার জন্য আদালত কর্তৃক উপযুক্ত বিবেচনা জামানত প্রদান করবে। অর্থাৎ রিসিভার কি করবে? রিসিভারের যে সম্পদটা ম্যানেজমেন্টের জন্য দেওয়া হয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী, ওই সম্পদ যদি বিলি বন্টন করা লাগে ওটা আমি করে দেবে। রিসিভার কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারে না, এটা তো আমরা সবাই জানি। 2 নাম্বার রিসিভার যেটা কাজ করবে সেটা হচ্ছে আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদে বা ফর্মে হিসাবাদি দাখিল করবে। তাহলে রিসিভার নিয়োগ হচ্ছে বিলি ব্যবস্থা করা, রিসিভারের দায়িত্ব হচ্ছে যে সম্পত্তির যে হিসাবাদি আছে সেই হিসাবাদি আদালতে দাখিল করা। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে যে আদালতের নির্দেশ মতো তার নিকট থেকে প্রাপ্য টাকা পরিশোধ করা। তাহলে কোনো যদি লাইবিলিটিস থাকে, দায় থাকে, তাহলে রিসিভার ওই লাইবিলিটিস আদালতের নির্দেশ মতো পেইড করবে, পেমেন্ট করবে। এটাও রিসিভারের দায়িত্ব। আরেকটা কি দায়িত্ব রিসিভারের? তার ইচ্ছা মতো বরখেলাপ বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতিসাধিত হলে তার জন্য রিসিভার দায়ী হবে। রিসিভার কি এই যে সম্পত্তি ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সে যদি কোনো বরখেলাপ করে নিজ ইচ্ছা মতো, এই জন্য কিন্তু সে দায়ী থাকবে এবং তার সম্পত্তি থেকে সেই ক্ষতিপূরণটা আদায় করা যাবে। তো রিসিভারের দায় দায়িত্ব সম্পর্কে 40 নাম্বার আদেশের 3 নাম্বার বিধিতে বলা হয়েছে। এই এতটুকু যদি আমরা একটু বানাই আর একটু সম্প্রসারিত, তাহলে আমাদের 22-এর ক 1-এর ক সলভ করছি। 22-এর 1-এর ক যেটা ছিল সেটা হচ্ছে যে সিভিল প্রসিডিউর 1908-এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা না মঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা এবং অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন। এটা আসলে হচ্ছে যে এই যে প্রশ্ন কিন্তু এই টেম্পোরারি ইনজাংশন, অ্যারেস্ট এন্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, ওই যে পার্টিস অফ স্যুট, তারপরে ওই যে প্লেইন্ট, তারপরে আপনার হচ্ছে যে ওই যে প্লিডিংস যেটা আছে, এই জায়গাগুলোতেই 9 নম্বর আদেশ, 17 নম্বর আদেশ, এই জায়গাগুলো থেকেই কিন্তু রিটার্ন প্রশ্ন হিট করতেছে, আসতেছে। তাহলে 39-এ বলতেছে যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরও করতে পারে, না মঞ্জুরও করতে পারে। তাহলে মঞ্জুর না মঞ্জুরের এই যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু 39 নম্বর আদেশের 4 নম্বর বিধিতে বলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার
মঞ্জুর বা নামঞ্জুর হলে আমরা কি করব? 43 নম্বর আদেশের 1 নম্বর বিধি অনুযায়ী আপিল করব। তাহলে অনুচ্ছেদের নীতিমালাগুলো কি? মঞ্জুর বা নামঞ্জুরের মধ্যে আমরা আপিল করব। কোথায় আপিল করব? আপিলেট আদালতে। তাহলে এই যে আমরা যখন ওই পয়েন্টটা করতে পারবো 39 নম্বর আদেশের 4 নম্বর বিধি যখন আমরা দিব এবং 43 নম্বর আদেশের 1 অনুযায়ী যখন আমরা এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, তখন একজন এক্সামিনার যিনি খাতা কাটবে বুঝে যাবে যে ঠিক আছে, ইনি তো জানেন। প্রশ্নের উত্তর কিন্তু খুবই ছোট এটা। আচ্ছা, 2 নম্বরে বলা হচ্ছে যে the court may at any stage adjourn the hearing of the suit. The Code of Civil Procedure 1908 Order 17 এর উল্লেখিত মোকদ্দমার মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে the court any stage, একটা কোর্ট যে কোনো স্টেজে একজন দা হিয়ারিং, তার হিয়ারিং ওই মামলার যে কোনো স্টেজে একটা কোর্ট শুনানি একজন করতে পারে। তাহলে এই জিনিসটা আমাদের 17 নাম্বার যে আদেশটা আছে, 17 নাম্বার আদেশে কে কতবার করতে পারে এগুলো মানে প্রাসঙ্গিক যদিও না, তবে এগুলো দিলেও অশুদ্ধ হবে না। আপনি দিয়ে দিবেন যে ওখানে তো লেখা আছে যে কোনো সময় অর্জন করা যায়। যে কোনো সময় বলতে আপনারা আবার এটা ডিভাইডেড করে দিতে হবে যে শুনানির আগে কতটা, শুনানির টাইমে কতটা। এই এই জিনিসগুলো যদি আমরা দিতে পারি তাহলে এখানে মার্কস চলে আসবে। তাহলে 22-এর 3টা প্রশ্ন আলোচনা করলাম, 3টে আমরা কিছু না কিছু লিখতে পারি। শুধু আমাদের এখন আরেকটু পরে বিষয়টা আরো একটু শার্প করতে হবে। 4 নাম্বারটা দেখি একটা প্রবলেমেটিক আসছিল যে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ঢাকা একটি দেওয়ানি মোকদ্দমায় কোড অফ সিভিল প্রসিডিউর 1908 89 এর এ ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে। বিরোধের মধ্যস্থতাকারী হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ দান করেন এবং শুরুতেই তাদের ফি ধার্য করে দেন। আইনজীবীরা মীমাংসার ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতা করেন এবং চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ধারা 89 এর এ অনুযায়ী মধ্যস্থতা প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে কি? অবশ্যই আইনের ব্যত্যয় ঘটেছে। এখানে কি আইনের ব্যত্যয় ঘটেছে? এখন মধ্যস্থতার প্রথমে সুযোগ করে দিবেন কে? মধ্যস্থতা ওই পক্ষদের দিয়ে দিবেন। পক্ষরা যদি না পারে তাহলে প্যানেল থেকে দিবে। পক্ষদের যে প্লিডার উকিল আছে তারা মধ্যস্থতাকারী হিসাবে জয়েন করতে পারবে না। আবার বিচারকও এখানে মধ্যস্থতা করার জন্য ট্রাই করলো, তিনিও ব্যর্থ হইল। আবার ওই বিচারকই আবার শুনানির তারিখ ধার্য করলো। যে বিচারক যে কোর্টে ওই মামলাটা মিডিয়েশন করার চেষ্টা করা হয়েছে তারা যদি ব্যর্থ হয় তাহলে ওই কোর্ট আর ওই মামলাটা হিয়ারিং করার অধিকার নাই। সুতরাং এখানে এই যে দুইটা ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে এইটুকু যদি আমরা দেখে দিতে পারি তাহলে এনাফ। সো 2022-এর 4টা প্রশ্ন আমরা 4টাই পারতেছি। সবাই আমার মনে হয় যে এত কঠিন জটিল প্রশ্ন হবে এটা আমাদের মনে করার কোনো কারণ নাই। শুধু আমাদের ভাই ড্রাফটিংটা একটু ভালো মতো করে শিখতে হবে আর প্রবলেমটা একটু আইডেন্টিফাই করতে হবে আর কিছু কিছু জায়গা ধারা মুখস্থ করতে হবে। যেমন 9 আদেশ, 7 আদেশ, 6 আদেশ, তারপরে 17 আদেশ, 14 আদেশ, 39 আদেশ, 38 আদেশ, এই যে রিসিভারের 40 আদেশ, আপিল সংক্রান্ত বিষয়গুলো, আপিল সংক্রান্ত ধারাগুলো। তারপরে প্রথমে যে আছে না জুরিসডিকশন 16 থেকে 20 এবং মামলা ট্রান্সফার হচ্ছে কোথায় কোথায় 22, 23 আর 24, এই জায়গাগুলো আমাদের একটু ক্লিয়ার করে রাখতে হবে। এর সঙ্গে ইন এডিশন
ওই যে রেস জুডিকাটা আর রেস সাব জুডিস, এই দুটো অ্যাড করে দিতে হবে। তাহলে রেস জুডিকাটা রেস সাব জুডিস মামলার যে এখতিয়ারগুলো আছে 16 থেকে 20, তারপরে মামলাটা ট্রান্সফার হয়েছিল ওটা, এরপরে এসে 1 নম্বর আদেশ, 5 নম্বর আদেশ, 6 নম্বর আদেশ, 8 নম্বর আদেশ লাগবে না, 9 নম্বর আদেশ, এরপরে আমাদের 14 নম্বর আদেশ, 10 নম্বর 17 নম্বর আদেশ, 21 এত বড় থেকে রিটার্ন আসবে না, তারপরে 40 আরেকটা আছে, আরেকটা সেটা হচ্ছে যে কমিশনটা কিন্তু আসে মাঝে মধ্যে। তারপরে রেস্টিটিউশনটা কি এটা আসে, ইন্টারপ্লিডিয়ার আসতে পারে, তারপরে ওই যে অক্ষম ব্যক্তির প্রতিনিধি এগুলো সম্পর্কে একটু আছে। এরপরে আপিল আর অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা হট টপিক। তাহলে 22 আমরা সলভ করলাম, 23 সলভ করলাম, 25 সলভ করলাম। এখন যাই 21-এ যাই, দেখি 21-এর কি অবস্থা। 21-এ দেয়ানি কার্যবিধিতে যেটা আসছিল যে plaint cannot be rejected on mixed coercive law and fact। এটা দেখাতে হবে এটা কি কোশ্চেন, এটা plaint cannot be rejected মানে plaint রিজেক্টেড হবে না on mixed coercive। তাহলে মিক্সড কোশ্চেনটা কি, ল এন্ড ফ্যাক্ট। ইয়াসিন ভাই এই প্রশ্নটা কি আছে 21-এর? আছে ভাই, আছে। এটা বলেন তো ভাই অ্যানসারটা। তাহলে হচ্ছে কোনো বিষয়ে নিষ্পত্তির ক্ষেত্রে আদালতকে আইনগত ও গঠনগত উভয় বিষয় পর্যালোচনা করতে হয়। আদালত সাক্ষ্য পর্যালোচনা না করে আর্জি খারিজ করতে পারে না। আর্জি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত বিবাদী কর্তৃক দাখিলীয় লিখিত জবাব বিবেচনা করবে না, কিংবা কোনো ধরনের দলিল বা দরখাস্ত বিবেচনায় নেবেন না। শুধুমাত্র বাদী কর্তৃক দাখিলকৃত আর্জি ও দলিলাদি বিবেচনা করে যদি দেখেন যে মামলা চলার মতো কোনো কারণ নেই, সেক্ষেত্রে আর্জি প্রত্যাখ্যান করবেন। অত্র বিধির আদেশ 7 বিধি 11 অনুসারে আদালত আর্জি প্রত্যাখ্যান করে থাকে। এটাই উত্তর ভাই। আচ্ছা, তাহলে এখানে আর কিছু দিছে যে দেয়ানি কার্যবিধির 1908-এর বিধান অনুযায়ী আর্জি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণসমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে ইয়াসিন ভাই যেটা বললো, ইন এডিশন এর সঙ্গেও আর্জি প্রত্যাখ্যানের যে সুপ্রতিষ্ঠিত 4টা কারণ আছে, যে মামলার কজ অফ অ্যাকশন না থাকা, মামলার কারণ না থাকা, তাহলে মামলার কোর্ট ফিস যদি মূল্যমান কম দেয়া, এই কোর্ট ফিস মূল্যমানের উপরে যে চার্জ আছে সেই চার্জটা না দেয়া, এছাড়া তামাদি আইন বা অন্য কোনো আইনে যদি সেটা বাড়িত হয়, তাহলে সেক্ষেত্রে আর্জিটা প্রত্যাখ্যান হবে। ইন এডিশন ওর সঙ্গে এই অংশটুকু অ্যাড করে দিলে এটা একটা মানে এক্সট্রা বেনিফিট দিবে আমাদের। তাহলে এটা কিন্তু দুটো অংশে বিভক্ত ভাই। একটা হচ্ছে যে আমাদের ওই যে ফ্রি হ্যান্ডে লেখা, মানে নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটু লিখতে হবে, কারণ এটা কিন্তু ওই সেকশনের কোন অংশ থেকে ডিরেক্ট দেয় নাই, ইনডাইরেক্ট বলছে যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন ল এন্ড ফ্যাক্ট। আইন এবং ফ্যাক্টটা আপনার উভয়টা বিবেচনায় প্লেনটা করতে হবে ভাই, প্লেনটা রিজেকশন হবে, তাছাড়া কিন্তু এটা রিজেকশন হবে না। তাহলে প্লেন রিজেকশনের যে কারণগুলো আছে, তাহলে একটা প্রশ্ন মাথায় রাখেন, যা বুঝলাম এই যে কয়েক সালের প্রশ্ন বিবেচনা করে, যে ইংলিশের একটা লাইন কোড আনকোড দিয়ে দিচ্ছে, মানে কোড আনকোডও দিতে পারে অথবা নিজেরা বানায় ওটা বিশ্লেষণ করে দিতে পারে। তাহলে আমরা শুধু বাংলায় প্রিপারেশন নিয়ে গেলে হবে না, ইংলিশের একটা লাইন তুলে দিবে, ওটা ব্যাখ্যা করতে হবে। সো আমরা যে ওই অর্ডারগুলো পড়বো, অন্তত পক্ষে সাবজেক্ট লাইন, বিধির সাবজেক্ট লাইনগুলো ইংলিশে আমরা করে নিতে হবে, যে ইংলিশে পড়লে ওই ইংলিশটা আসলে দেখতে কেমন, ওর দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে এটা আমরা পারবো। তাহলে 21-এর 1 নাম্বারটা আমরা জানলাম, ওটা এটা আমাদের একটু কি ছিল, মানে একটু মানে সংকীর্ণতা ছিল এই প্রশ্নটা আমাদের বুঝতে এবং উত্তর দিতে। তাহলে 21-এর খ কি বলছে দেখি। 21 সালের ডি এবং সি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, সি তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করেন। চুক্তি মোতাবেক ডি তা সরবরাহ করলেও
সি তার মূল্য পরিশোধ করে নাই, ডি মূল্য আদায়ের জন্য ঢাকায় উপযুক্ত আদালতে মামলা করেন, সি এই মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান। সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার করণীয় কি? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উত্তর দিন। এখন ওই যে মামলা ট্রান্সফার সংক্রান্ত জিনিসপত্র, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয়, সে ব্যবসা করছে কোথায়? ঢাকায় এবং চট্টগ্রামে। তাহলে ঢাকায় মামলা হয়েছে, কিন্তু ওই মামলাটা চট্টগ্রামে নিতে চাই, একজন আইনজীবী হিসেবে তাকে কি পরামর্শ দিবেন? তাহলে মামলা ট্রান্সফার কোন কোন জায়গায় করা যায় ভাই? এটা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ। ভাই 22 এবং 24 অনুযায়ী এটা ইয়ে করতে হবে, এই সেকশন। 24-এ আগে কেন যাবেন? 24-এ যখন আপনার হচ্ছে বিবাদীর কথা উল্লেখ হবে, তখন 22 দ্বারা আমরা এখানে ইয়ে করতে পারবো। জি 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 22 ধারায় বিবাদীকে ক্ষমতা দেওয়া হয়েছে কোন মামলাগুলো? যে মামলাগুলো একাধিক আদালতে দায়ের করা যায়, এই মামলাগুলো বাদীকে না, কিন্তু বিবাদীকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু 24টা একটা অসীম পাওয়ার, সেটা বাদীও অ্যাপ্লিকেশন করে নিতে পারে, বিবাদীও নিতে পারে, আদালত প্রণোদিত হয়েও মামলাটা দিতে পারে, এবং আদালত মামলাটা আবার ফেরতে নিতে পারে। এছাড়াও আদালত এই যে আমরা 22 আর 23 যেটা বলতেছি, এটাতে ট্রান্সফার করতে গেলে অবশ্যই অপর পক্ষকে নোটিশ দিতে হবে, কিন্তু আদালত 24-এ যে ট্রান্সফার করবে ওখানে কিন্তু নোটিশ দিতে হবে না। তাহলে এটার মানে সলিউশন হচ্ছে যে এটা উনি 22-এ দরখাস্ত করবে এজ এ বিবাদী হিসাবে, কিন্তু 23-এর আলোকে করবে। 23-এ কি বলা হচ্ছে? কোথায় সে করবে? যদি উইদিন ডিস্ট্রিক্টের মধ্যে হয়, উইদিন অ্যাপিলেট আদালতের অধীনে হয়, তাহলে ওই অ্যাপিলেট আদালত করবে ডিস্ট্রিক্টের, অর্থাৎ জেলা জজের নিকট করবে। যেহেতু এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ, সেহেতু এটা হাইকোর্টে করতে হবে। তাহলে যদি এটা মোসাবিদা চায় নাই, তাহলে আমাদের উত্তরটা ওভাবে লিখে দিতে হবে। এটা একটা সমস্যা, প্রবলেমেটিক প্রশ্ন, ঠিক আছে? জি, এখানে তো আর মোসাবিদা দিতে হবে না। হ্যাঁ, প্রবলেমেটিক তো মুসাবিদে থাকে না, সমস্যা তো খালি ওই যে সমাধান দিতে। মুসাবিদে তো আলাদা, মুসাবিদে চাইলে তো বলেই দিবে যে মুসাবিদা। হাইকোর্ট বিভাগে এটা আপনার ওই বদলের জন্য দরখাস্ত করতে হবে। হচ্ছে অনেক সময় কি করে জানেন, প্রবলেমেটিক আলোচনা করে লাস্টে বলে দিয়ে একটা মুসাবি দেন, এখন এটা বলে দিয়ে, এরকম দেখছি প্রশ্ন। আচ্ছা, না না, প্রশ্ন ভীতিটা আমি একটু দূর করতেছি ভাই। আমাদের আমরা কিন্তু পারতেছি, সেই 25 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু পাস মার্ক সিপিসিতে আমাদের আসতেছে ভাই। এখন আমাদের কত নাম্বার পড়ছে? 21-এর 2 নাম্বার প্রশ্নটা দেখেন, জাজমেন্ট অন অ্যাডমিশন। জাজমেন্ট অন অ্যাডমিশন কততে আছে ভাই? কত নাম্বার বিধি? 12-6। আরেকটা প্রশ্ন 12-6টা আছে। ভাই ভাই, জি জি দেওয়ানি মামলার আর্জি খারিজযোগ্য প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন, এটা তো একটা প্রশ্ন আছে। এই কোথায় ভাই? 21-এ? হ্যাঁ 21-এই তো ভাই। কই, আমার এখানে তো নাই ভাই। তারপর জাজমেন্টটা বলেন। আচ্ছা, জাজমেন্ট অন অ্যাডমিশন আসলো। যে জাজমেন্ট অন অ্যাডমিশন কি? একটা সিভিল মামলায় অ্যাডমিশন গুলো কিন্তু কি কি মাধ্যমে? মোকদ্দমা মানে অ্যাডমিশন হচ্ছে, তারপরে আপনার ফ্যাক্ট অ্যাডমিশন হচ্ছে, তারপরে ডকুমেন্ট অ্যাডমিশন হচ্ছে। আপনি যখন যেটা অ্যাডমিশন হবে ওর উপর কিন্তু তাৎক্ষণিক রায় ঘোষণা করে দিতে পারে। তাহলে সিভিল মামলা ওরকম না যে আমাদের ডিসপোজাল গুলো মামলার কার্যধারার প্রত্যেকটা ইভেন্টে আদালত মীমাংসা করতে করতে লাস্টে যতটুকু অংশ থাকে অতটুকু ফাইনাল আদেশ দিয়ে দেয়। তো জাজমেন্ট অন অ্যাডমিশন আমরা যেটা করলাম, এটাই হচ্ছে জাজমেন্ট অন অ্যাডমিশন। আদালত কোন ক্ষেত্রে উক্তরূপ রায় প্রদান করেন, ওটা তো বললামই। সংশ্লিষ্ট বিধান উল্লেখ করেন, বিধান তো বলেই দিলেন 12-6। এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা আসছিল, 2003 সালের 40 নম্বর আইনের কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর অর্ডার 17 রুল নাম্বার 1 মামলা মুলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তন করা হয়েছে তার দ্রুত নিষ্পত্তিতে
কিভাবে ভূমিকা রাখতে পারে বিস্তারিত উত্তর দিন। এর উত্তরটা একটু মানে ক্রিয়েটিভিটি হিসাবে দিতে হবে, কারণ 17 নম্বর আদেশ কিন্তু মামলা ডিলে করে। জি জি ভাই, এটা তো ডিলের একটা অংশ। এটা কিভাবে দ্রুত নিষ্পত্তি করে, এটা কেমন ধরনের প্রশ্ন? কিন্তু ওই ডিলে জিনিসটা কিভাবে আমরা মানে দ্রুত করতে, মামলার মধ্যে গতি সঞ্চার করবে দ্রুত নিষ্পত্তিতে, এই জিনিসটা আপনাকে দিতে হবে। এখানে একটা সাজেশন মূলক উত্তর দিতে হবে যে আপনার এই যে এখন তো জিনিসটা নিয়ে আসছে, তো ওই সাজেশনটা যদি কোনো কেস ল থাকতো তাহলে ওটা যদি দিতে পারতাম ভালো হতো। আর যদি না দেয়া যায় তাহলে দিতে হবে যে যেহেতু অ্যাডজনমেন্ট, এটা অ্যাডজনমেন্টটা হচ্ছে যে মঞ্জুর করে কে, পক্ষ করে না, অ্যাডজনমেন্ট মঞ্জুর করবে আদালত। তো আদালতকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যেন বৈধ বা সাফিসিয়েন্ট কজের বাইরে যেন অ্যাডজনমেন্ট না করে। আর অ্যাডজনমেন্ট করা থেকে একটা টাইম যদি নির্দিষ্ট করা থাকে তাহলে, এছাড়াও এই অ্যাডজনমেন্টের একটু পজিটিভ দিকও দিতে হবে। একজন মানুষের শরীর তো এটা মেশিন না, সো মানুষ যে কোনো সময় বিপদ সংকুল পরিবেশে বসবাস যেহেতু করে তার বিপদ আসতে পারে। সো একটা মানুষকে যন্ত্র হিসেবে দাঁড়াকে মানুষ হিসেবে যদি দেখি তাহলে অ্যাডজনমেন্ট একটা মানবিক দৃষ্টিকোণ থেকে একটা মামলার এটা পজিটিভ সাইড বলা যায়। সো এই জন্য এই যে অ্যাডজনমেন্ট যেটা দেয় বা মামলা স্থগিত করতে পারে, এই জিনিসটা যদি আমরা নিজেরা লঙ্ঘন না করি বা এই সুবিধার আশ্রয়ে আমরা যদি প্রতারণা না করি, তাহলে এই অ্যাডজনমেন্ট একটা মামলার জন্য আমাদের জন্য যে সুখকর বা পজিটিভ ভূমিকাই পালন করে। এভাবে বানাই টানাই যে যেভাবে পারেন লিখে দিলেই হতো। তার মানে 21-এর প্রশ্নগুলো আমরা পারতেছি, কিন্তু 21-এ তো ভাই 4টা প্রশ্নই বললাম। ইয়াসিন ভাই এটা আবার আপনি কত নাম্বার থেকে আসলো? এখানে তো একটা প্রশ্ন আছে দেওয়া, এই যে আমার এখানে দেওয়া আছে প্রশ্ন 13, কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলার আর্জি খারিজযোগ্য, প্রাসঙ্গিক বিধান পূর্বক আলোচনা করে। এটা ওটা তো ওই যে আর্থিক খারিজ তো ওই একই, 7-11 7-11ই হচ্ছে আর্থিক খারিজ, আর্জি প্রত্যাখ্যান যা আর আর্জি খারিজ। আর 9 নম্বরে আর্জি খারিজ তো 9 আছে, 17তে আছে, তারপরে আরো আছে যেখানে বাদী মানে ইয়া করতেছে না, মোকদ্দমার কোনো দোষ করতেছে তখনই খারিজ চলে আসতেছে, আর বিবাদী করলে একতরফা হয়ে যাচ্ছে। এটা আদেশ 7 বিধি 11 অনুসারে হবে, ঠিক আছে? আপনি চালিয়ে যান, কন্টিনিউ করেন। ভালো লাগছে। এখন 20, তাহলে এখন পর্যন্ত যত আলোচনা করলাম আমরা সিপিসিতে পাস ইনশাল্লাহ, আমার কাছে যেটা মনে হচ্ছে। আর এগুলো আপনার হয়তো মানে মোটামুটি আয়ত্তে আছে, কিন্তু অনেকের বা আমার এখনো পুরোপুরি আয়ত্তে আসে না কারণ হচ্ছে আমরা তো আজকে নতুন দেখতেছি, আজকে দেখতে দেখতে আরো 2-1 দেখতে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। আমি তো আগে দেখি নাই ভাই, আগে দেখার সময় কই, সুযোগ কই। আচ্ছা আপনিও তো পারতেছেন, তাহলে আমরা 20টা দেখি। 20টা আমরা কয়জন মনে রাখতে পারি দেখি। The pleading should contain fact, not law or evidence. সেম ওই যে 6 নম্বরের 2, 6 নম্বরের 2 একবার আসলো না ভাই? মানে জি ভাই আসছে। ওইটা আবার রিপিট করছে দেখেন। কিন্তু এটা একটু 22-এর প্রশ্ন 23-এ রিপিট করছে। এটা একটু আবার এটা 20 সালে আসছিল, একটা আদর্শ 20-21 বৈশিষ্ট্য উল্লেখপূর্বক। তাহলে আদর্শ প্লিডিং এর বৈশিষ্ট্য উল্লেখপূর্বক এই অর্ডার 6 এর আলোকে সংক্ষেপে ব্যাখ্যা করুন। প্লিডিংস মানে আমরা কি জানি? আরজি এবং লিখিত জবাব। তো আরজিতে কি কি থাকবে সেটা কিন্তু এখানে যদিও 6 আদেশ বলছে, কিন্তু আরজিতে কি কি থাকবে এই জিনিসটা কই আছে ভাই? এই জিনিসটা আমাদের 6এও কিছু আছে, যেমন 6-এ ভেরিফিকেশন, সত্যপাঠ, এই জিনিসগুলো আছে, কিন্তু 7-এও কিন্তু অনেকগুলো জিনিস আছে।
তাহলে সাতের সংক্ষেপে সাতের ওখান থেকে কিছু আলোচনা করতে হবে আমাদের আরজির ক্ষেত্রে। আর রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের রিটেন স্টেটমেন্ট কি করতে হবে? স্পেসিফিক ডেনিয়াল করতে হবে। যদি স্পেসিফিক ডেনিয়াল আমরা না করি, মানে সুনির্দিষ্টভাবে যদি অস্বীকার না করি, তাহলে ওটা কি হবে? ওটা অ্যাডমিশন বলে প্রযোজ্য হবে, মানে ওটা আমি স্বীকার করে নিয়েছি বলে বিবেচিত হবে। তখন আদালত ওর উপর ভিত্তি করে রায় প্রদান করে দিতে পারেন। সো স্পেসিফিক ডেনিয়াল করতে হবে। একটা আদেশ যখন প্লিডিংস আমরা করতেছি, সেখানে ওখানে প্রশ্নের উত্তরে আগে সুন্দর করে দিয়ে দিতে হবে প্লিডিংস মানে আরজি বা লিখিত জবাব। তো আরজির ক্ষেত্রে সুস্পষ্টভাবে যে জিনিসটা উল্লেখ করতে হবে সেটা লিখে দিলেন, এবং রিটেন স্টেটমেন্ট যেটা লিখিত জবাব যেটা, সেটা লিখিত স্টেটমেন্টে আরজির প্রত্যেকটা বিষয়কে সুনির্দিষ্টভাবে উত্তর করতে হবে। কোনো জিনিস সুনির্দিষ্টভাবে না করি সেটা অ্যাডমিশন বলে বিবেচিত হবে। এই জন্য ওই যে স্পেসিফিক ড্যানিয়াল ওই জিনিসটা একটু লিখতে হবে। জি ভাই, এই যে আমার কাছে আয়াত আদালতের বইটা আছে, এখানে আপনার যে কথাটা বললেন যে স্পেসিফিক ডিনাই অর্থাৎ সুনির্দিষ্ট অস্বীকার, ঠিক আছে, এই কথাটা কোথাও লেখা নাই এখানে। এই প্রশ্নের আনসার বলছে যে ওই যে 6-2, 6-5, 6-6, 6-7, 6-9, 6-10, ঠিক আছে, এই কয়টা বিধি আলোচনা করছে। আর উপরের প্রশ্নে আমাদের ভাই উপরের প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে 6-এর আপনার হচ্ছে 6-2 এর কথা স্পষ্ট বলে দিচ্ছে। 6-এর ওরা 6-এর আলোকে ব্যাখ্যা করুন এটা বলে দিচ্ছে। 6-এর আলোকে ব্যাখ্যা করুন এটা বলছে, কিন্তু ভাই এই কিন্তু না, ওই যে কি বলে আপনার একটা আদর্শ প্লিডিংস এর বৈশিষ্ট্য তাহলে কি কি হবে? একটা আদর্শ বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্লিডিং, এটা তো লিখতে হবে আমাদের। প্রয়োজনীয় বর্ণনা, অতিরিক্ত বিবরণ, পূর্ব শর্ত কি কি আছে, নতুন অজুহাত উপস্থাপন করা যাবে না, বা দলিলের কার্যকারিতা এটা হলো 9 বিধিতে বলা আছে, আর 10 বিধিতে বলা আছে বিদ্বেষ বা জ্ঞান। আর এই মনির ভাই কোনটা বিধি দিছে? মনির ভাই, হ্যাঁ আচ্ছা, ওই আদেশের কোনটা বিধি দিছে বলেন দেখি একটু। এখানে তো দেখলাম আমি যে 6, 8, 10, 12 দিচ্ছে, 5 বিধি দিচ্ছে, 6 দিচ্ছে, 7 দিচ্ছে, 9 দিচ্ছে, 10। আমরা যেগুলা পড়ে আসছি শুধু স্পেসিফিক ডিটেইলটা এখানে দেয় নাই। আমরা যে 6 আদেশটা পড়ে আসছি না, ওইগুলাই আছে, শুধু ওই যে এখানে 5 বিধিটা দেয় না, যেটা যে কিভাবে আলোচনা করলো যে স্পেসিফিক ডিটেইলটা। তবে প্লিডিংস নির্দিষ্টভাবে যে ইয়ে করতে হবে। প্লিডিংস কিন্তু আপনি সুনির্দিষ্ট না করলে ওটাতে অ্যাডমিশন হয়ে যাবে ভাই। এটা গুরুত্বপূর্ণ তথ্য কেন মিস্টেক করলো? আমি তো ওইটাই বলতেছিলাম যে এত ভালো একটা রাইটারের বই, এই বেটা সুনির্দিষ্ট অস্বীকার এটা আসবেই, এটা অবশ্যই আসবে। সুনির্দিষ্ট অস্বীকার এটা তো অবশ্যই আসবে, কারণ একটা লিখিত জবাবে যদি অস্বীকার না করি তাহলে এটা আদর্শ তো থাকবে না। হ্যাঁ, এটা তো আসবে। এটা ভাই আমরা সবই দিব, ওই আমরা দেব না, আমরা তো রাইটার না, এখন আমাদেরকে হেল্প নিয়ে আগাইতে হবে, এইটাই আর কিছু না। এই যে আমরা আলোচনা করছি সেটা কিন্তু ভালো উপকার হচ্ছে। এই পড়তে গেলে এই পড়া কিন্তু আসলে মুখস্থ করা খুব টাফ। মুখস্থ হবে না ভাই, মুখস্থ কেমনে করবেন এখানে? আমাদের বয়স ভাই ইন্টারমিডিয়েট ইয়া না যে আমরা পরে মুখস্থ করবো। আচ্ছা ঠিক আছে আগান। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা 20 সালের আসছিল সেটা হচ্ছে প্রবলেমেটিক। এটা আসলে যে এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিকার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করত নালিশি জমির দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো লাভ করে। আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করবেন? কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন। এটা একটু জটিল প্রশ্ন করে ফেলছে।
মানে আমাদের পড়ার বাইরে। এখানে বলছে ভাই যে সমবায় সমিতির মোকদ্দমাটা আসলে ওটার মামলাটা করছে সিনিয়র সহকারী জজ আদালতে, কিন্তু পরবর্তীতে দেখে যে সিনিয়র সহকারী জজ আদালতের ইখতিয়ার নাই। তাহলে এই মামলাটা আপনার যেটা করতে হবে, আমার কাছে তো দুইটা টুলস এখন দেখতেছি। একটাটা এই মামলার সমবায় সমিতির যেটা করতে পারে না সেটা উনি বিচার যেহেতু করেই ফেলছে, ইখতিয়ারের বাইরে যায় বিচার করছে, এখন এই বিচার রদরহিত করা বা আদেশটা বাতিল করার একমাত্র জায়গা হচ্ছে 151, আর কোনো জায়গা নেই, তাই না ভাই? উত্তর আছে কি কারো কাছে 2020-এর? হ্যাঁ, এটা নয় আদেশ 13 বিধি আর নয় আদেশে 13 ক বিধি অনুযায়ী অ্যানসারটা করছে। না এই যে ওটা আপনার কথাটা ঠিক বলছে, এটা আমার কাছে উত্তরটা আছে, ওইভাবেই বলছি। কেন ভাই নয় স্ট্যাটাস চাইছে যে কেন যাবে? স্ট্যাটাস চাইছে যে স্ট্যাটাস কথা আপনি আগে বলছেন যে স্ট্যাটাস কখন চাইলো? স্থিতাবস্থা, হ্যাঁ। হ্যাঁ, আমরা যখন একটা মামলা করি, যখন দেখা যায় যে ওই জমিটার উপরে কোনো কিছু করার চাচ্ছে, তখন তো আমরা ইনজাংশন চাই। স্ট্যাটাস কথা তো তখন চাওয়া হয় যে স্যার আপনি ওরা হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে, আপনি একটা স্ট্যাটাস আদেশ দেন। আমরা হ্যারিং এর সময় কিন্তু বলে থাকি সিভিল মামলায়। জি জি জি। তাহলে এই যে স্ট্যাটাস কো অর্ডারটা দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে উনি দেখলেন যে উনি এখতিয়ারের বাইরে আদেশ দিয়েছেন, এটা মানে এই এখতিয়ারের বাইরে আদেশ দেওয়ার কারণেই তো এই পদক্ষেপটা চাইছে কি, এই পদক্ষেপটা বলছে কি যে সহকারী জজ আদালত তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিং 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন। আমাদের লাস্টের লাইনটা কিন্তু এটাই বলছে। তাহলে এর একটা মানে বিধি, যেহেতু উনি একটা আদেশ দিয়েছে, তাহলে আমাকে এটা একটা রদ্দহিত চাইতে হবে। এই জন্য এখানে 9 আদেশের 13 বিধি এবং 9 আদেশের 13 ক বিধি অনুযায়ী অ্যান্সার করছে। 9 আদেশের 13 ক বিধি, ওটা তো একতরফা রদ রহিতের জন্য ব্যাপার স্যাপার, ওখানে তো ওটা আসারই কথা না। এটা এখানে 9 আদেশে 13 ক বিধিতে কি বলছে ভাই, আমি একটু পড়ি। এখানে বলছে 9 আদেশ 9 বিধি 13 ক অনুযায়ী একই পত্রিকার আমি বাদীর প্রতি নোটিশ ছাড়াই সরাসরি স্ট্যাটাস রদের জন্য আবেদন করতে পারবো। ওই যে সরাসরি রদের জন্য আবেদন কথাটা বলছে, এই জন্য এখানে 9 13 কটা লাগাইছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তার মানে আমরা ইয়েটা একতরফা যে দিছে আদেশ, কিন্তু আদেশ হ্যাঁ, এখানে একতরফা দেয় না। এখানে একতরফাটা দিল কখন, আপনাকে বাদীর পক্ষে স্ট্যাটাস কো দিল বন্ধু। যখন এটা সিভিল মামলা আপনি দায়ের করবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি মামলাটা যখন যদি একটা হিয়ারিং দেয়, তখন আপনি কিন্তু মামলাটাতে আপনি স্ট্যাটাস কো চাবেন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই স্ট্যাটাস কো এই যে 9-13 তখন হবে যখন আপনার হচ্ছে যে ওনার তো এখতিয়ারই নাই কোনো কিছু। ওনার ইবরে ভাই, এটা আরজি খারিজ হবে না? এটা আরজি খারিজ করবে, ওটা 9-13 আসবে কে? সাত আদেশের 11 বিধি আসবে। ওনার তো এখানে আদালতের আর 39 আদেশের 4 বিধি বলেন। ইয়া ভাই দেখেন তো আপনারটা কি আছে। আমার আদেশ তাদের বিধি 11 গ অনুসারে মামলা আমলে গ্রহণের ক্ষেত্রে আইন দ্বারা বারিত হলে উক্ত মামলার আরজি খারিজের আবেদন করা যাবে। 7 আদেশের বিধি 11 গ অনুযায়ী স্ট্যাটাস টু আদেশ বাতিল হয়ে যাবে। আরজি বাতিলের, এটা আরজি খারিজের তখন হবে না। এটা তো আমি ঠিক আছে, ওটা এটা 7 আদেশের 11 বিধি হবে। আবার এখানে যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছি, সেক্ষেত্রে আদেশ 39 বিধি 4 মোতাবেক স্ট্যাটাস কো আদেশ প্রত্যাহার ও অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তটা খারিজের আবেদন করা যাবে। এটাই বলছে। আবার ওখানে আবার 9-13 বললে কি হবে ভাই, বুঝলাম না। জগবন্ধুদা প্রশ্নটা একটু ভালো করে বুঝিয়েন। প্রশ্নটাতে কি বলছে? একতরফা না না, প্রশ্নটা তো ভাই একতরফা স্ট্যাটাস কো, এটাও তো একটা একতরফা ইয়ে আদেশ দিচ্ছে, তাই না? লাইনটা দেখেন, একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। না না, সেটা ঠিক আছে। 2 রকম 3 রকম অ্যানসার হলে তো বিভিন্ন সমস্যা আছে। এটা বলি শুনেন,
এখানে ফ্যাক্ট ওরা তো এখতিয়ারই নাই বিচার করার, তাহলে কিভাবে আদেশ তো বাতিলের আদেশই করতো খারিজ আর যেটা আচ্ছা হ্যাঁ এটাই শুনেন, এটা আপু বলতে আপনি কিন্তু কোন জায়গা থেকে বলছেন এটা বাতিল চাইতে পারবে। এটা এখতিয়ার বহির্ভূত যেহেতু বলছে, এটা মানে আপনি যেটা বলছে ওটা হলো 1 নম্বর শর্ত। আর পরের পরের যেটা বলছে যেটা আপনারা বললেন, ওনার কিন্তু এখতিয়ার নাই ভাই এখানে, মানে ওই আদালতের এখতিয়ার নাই। ওই আদালত যেহেতু এখতিয়ার নাই, ওই আদালত উপর কান আদেশ দিবে সবই অবৈধ। ওই আদালত ভাই শুনেন, জি এখতিয়ার নাই ঠিক আছে, এটা 2 নম্বর শর্তে বলছে যে ওনার এখতিয়ার নাই, ঠিক আছে। এটা বলছে যে আরজি বাতিলের দরখাস্ত করতে পারবো আমি, কারণ যেহেতু এখতিয়ার নাই সেহেতু আরজি বাতিলের আবেদন করতে পারবো। কিন্তু 1 নম্বর শর্তে ওইটাই দিচ্ছে যে 13 আদেশ, মানে 9 আদেশের 13 এবং 13 পর আরজি বাতিলের যে এখতিয়ার জনিত কারণে আরজি বাতিল কিন্তু 7 আদেশের 11-তে হবে না। কেন হবে না? 7 আদেশের 11-তে 4টা জায়গা সিলেক্ট করে দিছে, যে এই 4টা জায়গা আরজি বাতিলের কারণ বা আরজি প্রত্যাখ্যানের কারণ। সো ভাই এখানে তো 7-10 আসবে না, যেহেতু ওর এখতিয়ার নাই। তাতে 10ও আসবে না ভাই, কারণ উনি হচ্ছে যে 13-র ক এটা খুবই ভ্যালিড, যে একতরফা যেহেতু আছে একতরফা রদ্দহিত 13-র কদাই হয়, কিন্তু ওই আদালতটাই হচ্ছে যে ইখতিয়ার বহির্ভূত আদালত। সো 151 কেন আসতেছে না আমি তো এটাই বুঝতেছি না। 151 দিছে তো, 151 দিছে তো। জগবন্ধু দা ঠিক আছে, উত্তর সবারটাই রাইট আছে। এখানে 2টা শর্ত দেওয়া আছে, অর্থাৎ 2টা পদক্ষেপের কথা বলা আছে। প্রথম পদক্ষেপে তো আমাদের একতরফা আদেশের বিরুদ্ধে তো আমরা কি সরাসরি রদ্দহিত করবো না, একতরফা আদেশে রদ্দহিত করবো। পরবর্তীতে আসিয়া তো 7 আদেশের 11 আসবে বাতিলে। আরে এটা 2টা আপনার যদি আবেদনটা যদি খারিজে হয়, তাহলে আপনার আবেদন খারিজ হলে আবার একতরফা দিয়ে কি করবেন? আচ্ছা আচ্ছা, এটা আবেদনটা খারিজে করে দিল আগে, পরে বসে যাবে, এটা স্যারের জিজ্ঞেস ভুল আদালতে আসা পরে হবে নেন আরেকটা বাতিল বুঝি নেব। প্রশ্ন 2টা চাইছে, প্রশ্নের মধ্যে 2টা উত্তর চাইছে। হ্যাঁ এটা হ্যাঁ প্রশ্নটা আগে করতে হবে। মানে আপনি আপনি বলছেন যে আপনার বাসা কোথায়, খালি লালমনিরহাট বললেই হবে না, এটা বলতে হবে যে রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাটে, বুঝলেন না? এই প্রশ্ন আগে করতে হবে তো ভালো করে। ওই যে ভাই আপনি চাইছে যে স্ট্যাটাস কোটা একতরফা চাইছে, একতরফাটা রদ্দ করতে হবে, যেটা আপু সবাই যে বলতেছে। হ্যাঁ যে যেভাবে নিতে পারেন নেন, সমস্যা নেই। আর কারণ আদালতে এখানে বহির্ভূত আদালত, সেহেতু আরজিটা অবশ্যই বাতিল করতেই হবে, এটা মানে মামলাটাই বাতিল করতে হবে ওই আদালতে। আপনাদের যুক্তি ঠিক আছে যে শুনেন। যদি আমি বাতিল না করি না শুনুন, আমি কই আপনার যদি মূল মামলা বাতিল হয়, তাহলে অস্থায়ী মামলা কোনোদিন টিকে? অস্থায়ী নিষেধাজ্ঞার আপনার দরখাস্ত কোনোদিন টিকে? টিকবেই না। আপনি যেটা ধরছেন ঠিক হ্যাঁ। আছে, যে যদি আপনি মোকদ্দমায় বাতিল চাই মূল মামলা তাহলে বাতিল হলে আমার কোনোদিন আর টিকবে না। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা যাই। তার মানে কি আমরা প্রশ্ন কিন্তু সবগুলো ধরতে পারতেছি ভাই সবাই। 2 নম্বর প্রশ্ন 2020 সালের আসতেছে হচ্ছে, কোর্ট শ্যাল নট পাস এক্স পার্টি অর্ডার অফ অ্যাড ইন্টেরিয়াম ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি। তাহলে পাশের ক, 39 আদেশের পাশের ক আমার মনে হচ্ছে এটা সিভিল প্রসিডিওর, অর্থাৎ অপোজিট ও উত্তরেও এখানে দিয়ে দিছে, মানে কোন জায়গা থেকে উত্তর করব। 40 আদেশের পাশের ক আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। অর্থাৎ আমাদের যে এই অ্যাড ইন্টেরিয়াম অর্ডার, যেটা ও যে টেম্পোরারি ইনজাংশনে দেওয়া হয়, সেটা অপর পক্ষের শুনানি ছাড়া আসলে দেওয়া যাবে না, অপর পক্ষের শুনানি করতে মানে হবে। এখানে অর্থটা দিয়ে দিছে, এখন ব্যাখ্যা করেন যে অপর পক্ষের শুনানি ছাড়া দেওয়া যাবে না। এখন এই কথাটা ব্যাখ্যা করেন, বিধি সহ দিছে, আমরা অর্ডার বিধি সহ দিছে, এখন ব্যাখ্যা করেন এই কথা। এই যার মতো ব্যাখ্যা করবেন যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রকৃত ফ্যাক্টের সঠিকতা নিরূপণের জন্য অপর পক্ষকে অবশ্যই সুযোগ দান করা আইনি সিদ্ধান্তের জন্য একটা সবচেয়ে বড়, কি বলবো, এটা ন্যায় বিচারের সাথে এটা করা অবশ্যই বাঞ্ছনীয়। কারণ কাউকে শুনানির সুযোগ না দিলে, একতরফা হয়ে গেলে সেটা মানে ইয়া দিলে এটা একপেশে এবং একতরফা হবে, যেটা সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এখানে ইয়ে দিতে হবে আপনি নিজের ভাষায়। আমি একটা কথা বলতেছি, আপনি একটা কথা লিখবেন, যে যেভাবে লিখতে পারেন, লিখতে পারলেই নাম্বার, এখানে না লিখলে নাম্বার নাই।
উনচল্লিশ আদেশে 5-এর ক বিধিটা অনেক কিছু লেখা আছে ওই 5টা সাব বিধি আছে ভাই, সম্ভবত ওখানে অনেক কিছু লেখা আছে সাবুল ভাই, যে সরকারের বিরুদ্ধে সাবুল 5টা, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওগুলো সরকারের দেখে বিরুদ্ধে আবার বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ করবেন। আবার ওই বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি করেন তাহলে ওই অস্থায়ী নিষেধাজ্ঞা তার বেসরকারি প্রতিষ্ঠানের যে কর্মচারী তাদের বিরুদ্ধে ওটা কার্যকর হবে। আর মেলা কথা আছে ওটা, ঠিক আছে। ওখানে 7 দিনের একটা সময়সীমা আছে, এরকম অনেক কিছু আছে, যা ধরতে পারছি তো আমরা জায়গাটা। খ নাম্বার বলতে যে ধরতে পারলেই অ্যান্সার করা যাবে, 2-4 লাইন লেখা যাবে। জি ওই সেটাই বলতেছি। আচ্ছা, খ নাম্বারে বলছে যে আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ বর্তমান অবস্থা ব্যাখ্যা এর বর্তমান দখলদার নির্ধারণের জন্য কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার কত বলছে এটা? 30 ভাই 26-এর 9 লোকাল ইন্সপেকশন, 26-এর নয় স্থানীয় তদন্ত। আর আমার এখানে 39-এর রুল 9 দিছে শালারা। 26-এর 9 লোকাল ইন্সপেকশন। ওটা উল্টা লেখছে, উল্টা ওটা রোমান সংখ্যা দিয়ে উল্টা লেখছে। না 3টা এক্স দিছে, আবার একটা এক্স বেশি দিছে, এক্স এর এই পাশে একটা আই দিছে, তার মানে 39। 39 দিছে। 39-এর 7 দিলেও একটা কথা ছিল। 9 হবে যে ওই যে লোকাল ইনভেস্টিগেশন যেটা আছে না, কমিশনের যে লোকাল ইনভেস্টিগেশন করবে, কি কি কাজের জন্য দিবে, ওটা হচ্ছে যে বাজার মূল্য নির্ধারণ বর্তমান অবস্থা নির্ধারণে এই যে লোকাল ইনভেস্টিগেশনটা হয়, তাহলে স্থানীয় তদন্তের প্রার্থনায় যুগ্ম জেলা জজ আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেছেন। এই দরখাস্তের বিরোধিতায় আপনার 5টি যুক্তি সংশ্লিষ্ট আইনের বরাত সহ লিপিবদ্ধ করুন। এই প্রশ্নটা তাহলে আমাদের রিসিভার কমিশনটা কিন্তু আমরা ভালোভাবে কিন্তু অত বেশি ডিটেলস পড়ি নেই ভাই, শুধু 4টা জায়গা পড়ছি যে কোথায় কোথায় কমিশন হচ্ছে, এখন ভিতরেও আমাদের পড়তে হবে, না হলে কিন্তু যুক্তি আমরা দিতে পারবো না। মনে করেন ও লোকাল ইনকোয়ারি চাইছে, অপর পক্ষকে চাইতে হবে যে কি বলছে, বিরোধিতা করতে হবে, বিরোধিতা করা লাগবে যে লোকাল ইনকোয়ারি আছে এটা সঠিক নয়, এই সেই করিয়ে 5টা যুক্তি দেওয়া থাকবে আর কি। না ওখানে আইনে কি বলা আছে দেখি, লোকাল ইনকোয়ারি ওখানে দেখেন দেখি ওটা কোনটা বিশেষ যুক্তি। 26 আদেশ না, আচ্ছা 26-এর 9 উত্তর আমার কাছে নাই ভাই, আমার কাছে খালি প্রশ্ন, আর ওই আইন পাঠ আছে, আইন পাঠে কিছু খুঁজে পাওয়া যায় না। এখানে বলতে সিরিয়াল অনুযায়ী খুঁজলে পাবেন ভাইয়া। সিরিয়াল অনুযায়ী না, আদেশ কোন আদেশ হবে, কোন আদেশ থেকে কি প্রশ্ন হয়েছে, প্রশ্নের অংশ করে দেওয়া আছে। নতুন বই কিনছে ভাই, খুলে মিলে দেখা হয়। এখানে 5টা ইয়ের কথা বলছে না কিবরিয়া ভাই, আপনি এগুলা বইয়ে সেইভাবে মানে পাবেন না। এখানে বলছে নালিশি জমির বাজার মূল্য নির্ধারণের জন্য স্থানীয় তদন্ত চেয়ে কমিশন নিয়োগের আবেদন দেওয়ানি কার্যবিধির অর্ডার নয় এর পরিপন্থী ওটা লেখছে। নালিশি জমির বর্তমান আচ্ছা বলেন 1 নম্বর যুক্তিতে বলছে যে প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী মোকদ্দমা নিষ্পত্তি বিলম্বিত করার জন্য স্থানীয় তদন্তের প্রার্থনা করেছেন, কারণ উল্লেখিত বিষয়গুলো মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা সম্ভব, অথচ তিনি স্থানীয় তদন্ত চাচ্ছেন। তাহলে 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি বলছে যে আমরা জানি দখলকার নির্ধারণের জন্য অর্ডার 26-এর রুল 9 এর অধীন স্থানীয় তদন্তের আদেশ দেওয়া যায় না, অথচ তিনি এই বিষয়েও স্থানীয় তদন্ত দাবি করেছেন। 3 নম্বর যুক্তি দেখাইছে যে নালিশি জমিটি সুনির্দিষ্ট কিনা তা নিয়ে যেহেতু কোনো প্রশ্ন উত্থাপিত হচ্ছে না, সেহেতু স্থানীয় তদন্ত নিষ্প্রয়োজন, অর্থাৎ দরকার নেই স্থানীয় তদন্ত। 4 নম্বরে বলছে যে আমার মক্কেলকে হয়রানি করার জন্য প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী এই ধরনের দাবি জানিয়েছেন। 5-এ বলছে যে প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও নালিশি জমির বর্তমান অবস্থাকে পরিবর্তন করার জন্য কালক্ষেপণ করেছেন। ভাই একটা ফটো দেন, ফটো। থ্যাংক ইউ। ফটো দেন না। আচ্ছা
মনির ভাই খুব ভালো বই দিছে। মনির ভাই আপনার কি বই ওটা? এটা আয়াত আদাতের বই। তাহলে ওই বই আয়াতুল্লাহর বইয়ের প্রশ্ন উত্তরগুলো খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। আমার কাছে আছে। ভাই সিরিয়াস ভাই একটা ফটো দেন, যৌক্তিক মনে হইলো। সমস্যা নাই, দেবনি আপনাদের। আমরা এগুলো কি বই কিনলাম তাহলে? এখনই দেন, দেবনি না, এখনই দেন গ্রুপে। আমি গ্রুপে দিব, দিচ্ছি। আচ্ছা, আরে ভুলে যাবেন না, আমি আপনাকে বিধি দেব। 26 আদেশের 9 নাম্বার যে বিধি, ওখানে লেখা আছে যে কোনো মোকদ্দমার বিরোধী কোনো বিষয় ব্যাখ্যা করা বা কোনো সম্পত্তির বাজার দর ওয়াসিলাতের কোনো অন্তর্বর্তীকালীন মুনাফা ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ধারণ করার উদ্দেশ্যে আদালত স্থানীয় তদন্ত আবশ্যক ও সঠিক মনে করলে আদালত যাকে উপযুক্ত মনে করেন যে ব্যক্তির নিকট কমিশন পাঠিয়ে বিষয়টি অনুসরণ তদন্ত করতে আদালত কর্তৃক নির্ধারিত অনধিক 3 মাস সময়ের মধ্যে দিতে পারবে। তাহলে এখানে কিছু গ্রাউন্ড দিয়েই দিছে আদালত, যে হচ্ছে যে বাজার দর, ওই ওয়াসিলত কি ভাই, ওয়াসিলত মেন্স প্রফিটটাতে অসলিত কয় ভাই। ঠিক আছে ভাই। না না, অন্তর্বর্তীকালীন মুনাফা আবার পরেই দিছে। ওয়াসিলত বা কোনো অন্তর্বর্তীকালীন মুনাফা বা ক্ষতিপূরণ, এই কাজের জন্য কিন্তু ওই তো ওই লোকাল ইনকোয়ারি করা যায়। তাহলে এখানে লোকাল ইনকোয়ারি করতে চাইলো কি কাজে দেখি। এখানে নালিশি সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ না পারবে, সম্পত্তির বাজার দর। এখানে তো 9 নাম্বার আদেশে সম্পত্তি বাজার দর করতে পারবে ভাই। আচ্ছা যাই হোক, কোন বই যে শুদ্ধ আর কোন বই যে কি কিছু বুঝতেছি না। তাহলে আমাদের কমিশনে যে লোকাল আমাদের ইনভেস্টিগেশনটা হবে, সেটা মূলত মিন্স প্রফিট নির্ধারণের জন্য, ক্ষতিপূরণের টাকা নির্ধারণের জন্য, আর ওয়াসিলাতের জন্য। ওয়াসিলত মানে যে কি আমি নিজে জানি না। আর কোন সম্পত্তির বাজার দর নির্ধারণের জন্য। কিন্তু আচ্ছা, আমরা তাহলে 20 শেষ করলাম। কিছু কিছু জায়গায় আমাদের একটু সমস্যা হচ্ছে, যেমন কমিশনের সমস্যা হইলো একটু, তারপরে একটা প্রশ্ন নিয়ে ওই যে স্ট্যাটাস কো, ওটা নিয়ে একটু আমাদের মতভেদ আছে। এই প্রশ্নের কিবরিয়া ভাই, এই প্রশ্নের উত্তর দেয়া আছে লিখিত মাস্টারের 121 নম্বর পেজে। 121 লিখিত মাস্টার না? জি। আচ্ছা জি বাবা, পরে তাহলে আমাদের মোটামুটি এই 20 থেকে 25 সাল পর্যন্ত একটা আইডিয়া হইলো যে কোন কোন আদেশ কোন কোন ধারা থেকে কোশ্চেন আসে জি দাদা, নাকি। জি এবার তো ফাটাই দিবেন। তাহলে আমরা ওই অনুযায়ী শুনেন ইয়া ভাই, কি কথা মুবাসসির ভাই, ওই অনুযায়ী আমরা এখন প্রশ্ন ধরতে পারছি দেওয়ানি কার্যবিধির কোন কোন আদেশ কোন কোন ধারা। এখন পানি ছেঁকা শুরু করব, এখন একেবারে চলবে পানি ছেঁকা শুরু করব, পানি ছেঁকা। মানে কোন আদেশের ইম্পোর্টিং আদেশের কোন বিধি যেন বাদ যায় না। মানে আজকে আইল বান্ধি নেন, আজকে আইল বান্ধি নেন। লিখিত একটা জিনিস হাইড করে গেছে, মানে নয় যেটা আছে বাজার দর নির্ধারণ, ওটা কিন্তু করতে পারবে লোকাল ইনভেস্টিগেশনে। সো লিখিত মাস্টার 5টা আলাদা আলাদা দিছে। একটা হচ্ছে যে নালিশি সম্পত্তির দখলকারের জন্য স্থানীয় তদন্তের আবেদন করা যায় না। হ্যাঁ, নালিশে ওটা তো মানে লোকাল ইনভেস্টিগেশনে কে দখলে আছে এটা কখনোই নির্ধারণ করবে না। ওরা শুধু বাজার দর, মিন্স প্রফিট, ক্ষতিপূরণ আর ওয়াসিলত, এই 4টা জিনিসের কোন একটা যদি মানে প্রয়োজন হয় তখন হচ্ছে যে লোকাল ইনভেস্টিগেশনটা দেয়। এখানে লোকাল ইনভেস্টিগেশন, আরেকটা জায়গা আছে লোকাল ইনকোয়ারি অ্যাড ইন্টেরিয়মে, কিন্তু ওটা আপনার 39-এর সাথে। জি, ওখানে আটক, সংরক্ষণ এবং অনুসন্ধান না, ইনকোয়ারি। আবার 18-18তেও আছে আপনার ওই যে আপনার ইয়ার সাক্ষীর যে একটা পর্যায়ে আছে কি জানি, ওখানেও ওই ইনভেস্টিগেশনের একটা বিষয় আছে। এমসিকিউর জন্য দরকার ছিল, এখন আমাদের নাই।
আদেশ কিবরিয়া ভাই একটু সংক্ষেপে বলেন কোন কোন আদেশ আমরা এখন ভালো করিয়া জানা লাগবে। আচ্ছা, আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা 2 নম্বরের যে সংজ্ঞাগুলো আছে আমি বলে দিচ্ছি। 2 নম্বরের যে সংজ্ঞাগুলো আছে ভাই, ডিক্রির সংজ্ঞা কি, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, তারপরে আদেশ, মিনস প্রফিট, সংজ্ঞাগুলো আমরা কেন শিখবো? এই সংজ্ঞাগুলো কোনো প্রশ্নে থাকলে এই সংজ্ঞাগুলো যদি দেওয়া যায় একটু ছোট্ট করে, তাহলে প্রশ্নের মানটা ভালো। ওটা জানা দরকার তো, ডিগ্রি কাকে বলে, আদেশ কাকে বলে, রায় কাকে বলে, মেন্স প্রফিট কাকে বলে, ওগুলো জানা দরকার তো। আমরা জানি একটু একটু করি, এরপরে জানা দরকার। এরপরে আমাদের যেটা জানতে হবে ভাই সেটা হচ্ছে যে 15 পর্যন্ত আর না জানলেও হবে, আমাদের জানা আছে, ওগুলো পড়ার কিছু নাই। 16 থেকে আমাদের 20 পর্যন্ত মামলাটা, 20 না, 16 থেকে একদম 24 পর্যন্ত, মানে 16 থেকে ইয়া পর্যন্ত আমরা জুরিসডিকশনটা জানবো, কোথায় মামলা করব, কোন কোর্টে মামলা করব, এটা করব। তারপরে আমাদের ওই যে 22, 23 এবং 24 মামলাটা ট্রান্সফার জনিত যে বিষয়গুলো, ওগুলো একটু ডিটেলস ডিপলি পড়ব। তারপরে আমাদের এগুলো আর পড়ার দরকার নাই। যদি মিথ্যা তথ্য মামলা হাবিজাবি বা এগুলো নিয়ে ছোট্ট 2-3 মার্কের যদি কোনো প্রশ্ন দেয়, তাহলে ওই যে 35-35 ক বা ডিলে দরখাস্ত নিয়ে যদি ছোট্ট করে 2 মার্ক 3 মার্কের যদি প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ করে, দেখা গেল যাকে 5 মার্কের দিতে এখন 3 মার্কের প্রশ্ন দিবে, তাহলে ছোট ছোট জায়গাগুলোতে দিতে পারবে। যেগুলো আমাদের জানা আছে ওগুলো জানার দরকার নাই, আমরা শুধুমাত্র 16 থেকে 24 পর্যন্ত একটু ভালো করে পড়ব। তারপরে ডিগ্রি এক্সিকিউশনের ওই জায়গা আমাদের পড়ার দরকার নাই, টোটালি ওগুলো আসবে না। এরপরে আমার কাছে কমিশনটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে 75 নাম্বারে, তাহলে কমিশনটা খুব ভালো করে দেখতে হবে। এরপরে আমাদের ইন্টারপ্লিডিয়ার সুটে একটু দেখতে হবে, ছোট্ট করে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে ইন্টারপ্লিডিয়ার সুট 88। এরপরে 89 এর মেডিয়েশনটা খুব সূক্ষ্মভাবে ভালো করে দেখতে হবে, মেডিয়েশনের কোথায় কি আছে, এমনও প্রশ্ন দিতে পারে যে মেডিয়েশন সম্পর্কে পুরো বিষয়টা আপনি লিখুন, তাহলে কিন্তু পুরো জিনিসটা আমাদের দিতে হবে। অর্থাৎ 89 12টা সাবসেকশন আছে, ওটা 12টা জানা দরকার, ওই সবই দিতে হবে। এরপরে আমাদের আপিল তো অবশ্যই পড়ব, 96 থেকে আপিলের ক্ষমতা, এর সাথে একটু ডিগ্রি এক্সিকিউশন যে আদালত করে, ডিগ্রি এক্সিকিউশন আদালতের একটু ক্ষমতাটা একটু দেখে রাখতে হবে, ছোট্ট করে একটা প্রশ্ন যদি দেয়। আচ্ছা, এরপরে আমাদের 144 রেস্টিটিউশনটা দেখতে হবে, বিধি প্রণয়ন এগুলো লাগবে না, এগুলো ইয়ার জন্য ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমাদের রিভিশনটা একটু আরো সূক্ষ্মভাবে দেখতে হবে। তারপরে এই যে সংশোধন 151, 52, 53, 151 টা একটু ভালো করে দেখতে হবে। 151 ভালো করে দেখা বলতে দরকার পড়ে ইন্টারনেটে সার্চ দিবেন যে 151 থেকে কি কি দরখাস্ত করা যায়, 151 এই যে সিভিল মামলার ক্ষেত্রে কিভাবে জড়িত, এভাবে ইন্টারনেটে বা চ্যাট জিপিটি, জিমিনাইতে সার্চ দিলে ওরা অনেক কিছু দিবে, ওগুলো একটু জানতে হবে যে 151 সিভিল মামলার কি পরিমাণ ক্ষমতা বিয়ার করে, কোন কোন জিনিসের সঙ্গে 151টা কানেক্টেড, তাহলে অনেক কিছুই পাওয়া যাবে। এই হচ্ছে যে আমাদের শুধুমাত্র মানে সেকশন শেষ। এখন সেকশন কিন্তু 144টা একটু দেখেন, রেস্টিটিউশন ওটা ছোট্ট করে দিয়ে দিই। আর আমরা যদি রেস্টিটিউশন আসছিল 2017 সালে, ওটা আসছিল তো, ছিল না আদেশের ক্ষেত্রে, এক নাম্বার আদেশ 25-এ আসছিল, এক নাম্বার আদেশ থেকে একটু মানে যেহেতু আদেশের শুরু তো, তাহলে মামলার পার্টিগুলো কি হবে, মামলার পার্টি কিভাবে কর্তন হবে, মিস জয়েন্ডার, নন জয়েন্ডার, হাবি যাবে, অনেক কিছু আছে এক নাম্বারে। তারপরে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, তাহলে গতবারে হচ্ছে যে মিস জয়েন্ডার, নন জয়েন্ডার দিছে বা ওখানে কর্তন দিছে, এইবারে দেখা গেল যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দিয়ে আপনার কি আসলো 5 মার্কের একটা প্রশ্ন আসবে, বা প্রতিনিধিত্ব এগুলোর জন্য একটা দরখাস্ত লিখতে বলছে, আনকমন দরখাস্ত দিয়ে দিল যে আপনি প্রতিনিধিত্ব একটা মামলা করবেন, তাহলে প্রতিনিধিত্ব মামলা করার জন্য তো আদালতের একটা পারমিশন নিতে হবে, ওই পারমিশনের একটা দরখাস্ত লিখুন সংশ্লিষ্ট আইনের উল্লেখ পূর্বক। তাহলে আমাদের প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কোন কোন জায়গায় হচ্ছে ওটা দিতে হবে, 1-8 দিতে
এবং 12তে কিন্তু এক শ্রেণীর মানে আদালতে উপস্থিত হওয়া যায়, মানে অনেকগুলো বাদী বিবাদী থাকলো, তার মধ্যে একজন করলো, তাহলে অন্যান্য বিবাদী ওখানে কিন্তু পাওয়ার নিতে হবে ওই মামলাটা পরিচালনা করার। ওই জায়গাটা 1 নাম্বার অর্ডারটা দেখলাম, দেখার পর 2, 3, 4 এগুলো জানার দরকার নাই, শুধুমাত্র আমরা তো জানি যে 2 হচ্ছে ফ্রেম অফ সুট, রিকগনাইজ এজেন্ট লিডার, এগুলো থেকে প্রশ্ন আসবে না, 4 থেকেও প্রশ্ন আসবে না। 5 থেকে একটু দেখতে হবে 5-এর জিনিসগুলো, যদিও 5 থেকে অতটা ইম্পর্টেন্ট নাই এর জন্য, তবে 6 তো ইম্পর্টেন্ট, 6 থেকে তো বারবার আসতেছে, 6-এর 2 নাম্বার বিধিটা এবং ওনার 6টা আমরা ভালো করে পড়বো, 7টা ভালো করে পড়বো। রিটেন স্টেটমেন্টের জন্য অত বেশি কিছু পড়ার দরকার নাই, একটু জানে রাখতে হবে। আর 9টা খুঁটে খুঁটে পড়তে হবে, 9 ক 9, 9 ক 13, 13 ক 6, 8, তারপরে আর যে মানে 2, 3, 4 এই জায়গাগুলো এগুলো পড়াই আছে, যদিও 10 দরকার নাই। ডিসকভারি ইন্সপেকশন 12টা একটু দেখতে হবে, এরপরে 14টা দেখতে হবে, এরপরে তারপরে হচ্ছে যে 16 দরকার নাই, 17 অ্যাডজনমেন্ট খুব ভালো করে দেখতে হবে, 18টা একটুও দেখতে হবে। এরপরে জাজমেন্ট থেকে আসে না, 21 তো অনেক বড় অর্ডার, ওটা স্যার বলবে পড়া কি লাগবে কি লাগবে না। 22ও লাগে না, তো 22-এর অধিকাংশ জিনিস আমাদের জানা, সো 22টা একটু দেখে রাখবেন। আর 26 অবশ্যই লাগবে, কমিশন ভাই, কমিশনের এই জিনিসটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কমিশনটা দেখতে হবে। 27, 28 এগুলো দরকার নাই, আমাদের যেটা দরকার হচ্ছে যে 32টা আসে না, এবং 32, 33 মিলাই 5 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে অক্ষম ব্যক্তির প্রতিনিধি হিসেবে অক্ষম ব্যক্তির দায়িত্ব কর্তব্যগুলো লিখুন, অথবা মানে নিঃস্ব ব্যক্তির সম্পর্কে, এগুলো আসলে বেশি 10 মার্কের আসবে না, 5 মার্ক বা 3 মার্ক ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে। আর ইন্টারপ্লিডিয়ার সুট একটু দেখতে হবে 35টা, এরপরে আর ইম্পর্টেন্ট নাই। 38, 39 একদম হট প্লেস, 38 এবং 39 খুঁটে খুঁটে পড়তে হবে কোথায় কি আছে। আর রিসিভারের দায়িত্ব ক্ষমতা, রিসিভারের কর্তব্য, এগুলো হালকা করে একটু দেখলে হবে, রিসিভার থেকে প্রশ্ন 2-একবার আসে। আর আপিল তো ভাই 41 পড়তে হবে। 41 থেকে কি রে ভাই, 41 আদেশ থেকে কিন্তু কোশ্চেন হয় না, হয় না? না কই হয় না তো, কই বিগত সালে দেখি না ভাই 21 আদেশ থেকেও তো দেখলাম না। হয় 21 আর 21 আসে না ভাই, কিন্তু 21, 41 এবার জানা মতে কোনো বার দেখলাম না তো। 9 নাম্বারে আসতে মানে 9 নাম্বার আদেশে যে ওই যে খারিজার একতরফা থেকে প্রশ্ন আসতেছে, সো এইবারে ভুল করবে বলে যে এই জায়গা থেকে তো খারিজার একতরফা দিচ্ছি, তাহলে ওই যে 41-এও তো আছে একটু আপিলে খারিজ একতরফা, ওই জায়গা থেকে একটু ঘুরাই পেছে দেই, তো ওখানে বেশি পড়া দরকার নাই, ওই লাস্টের কয়েকটা ইয়া দেখবেন একটু, 19, 19-এর ক, এই দুটো একটু দেখলেই হবে। আচ্ছা, তারপরে ওখানে আবার অ্যাডজমেন্ট, ওখানে ওই আপিলে অ্যাডজমেন্ট আছে না, যেমন 17তে অ্যাডজমেন্ট আছে, ওটাও আছে। আপিলে একজন তো 12 12 ক 12 ক, হ্যাঁ 200 থেকে 1000। তারপরে দাদা এখানে রিভিশন থেকে ওই রিভিশন তো বললামই 115, রিভিশন কিন্তু 115টা দেখেন, রিভিশন রিভিউ 114, আমার তো 115 মনে হয় যদি ধারা থেকে কোশ্চেন আসে না, তাহলে আপিল, রিভিশন, রিভিউ এখান থেকে কিন্তু কোনো বারও কোশ্চেন হয় না ধারা থেকে, প্রশ্নের জায়গা আসতে পারে। পোস্টের জায়গায় ওই হ্যাঁ। পদ্ধতিগুলো ভাই, এই যে আপনার 6 নাম্বার আদেশ, 7 নাম্বার আদেশ, এই একটা মুসাবিদে আসলো, তারপরে ওই যে জুরিসডিকশন, তারপরে দেখা গেল যে মামলাটা ট্রান্সফার, এই 4টা প্রশ্ন তো ভাই শুনেন, এত বড় বই থেকে আসলে 2টা প্রশ্ন করবে, বুঝছেন? এই 2-4টা প্রশ্ন করবে, আসলে মানে কোনটা দিবে, ওই যে 21 আদেশ আর 41 আদেশ, অনেক বড় একটা আদেশ, এখান থেকে প্রশ্ন করলে তো ছেলেপেলে পাবেই না, অনেক কঠিন একটা আদেশ। একদম তালতল হারাই ওরাও চায় যে আমাদের অ্যাডভোকেট দরকার আছে, পাস করুক, আবার চায় যে একটু কঠিন করুক। আমার মনে হয় যে জাজমেন্ট অন অ্যাডমিশন এটাও কিন্তু মাঝখানে ভিতর থেকে একটা প্রশ্ন দিয়ে দিছে, এটা অনেকেই মনে থাকবে না, হয়তো বা মিস্টেক করে ফেলবে।
তবে ভাই প্রশ্ন আসলে সবাই অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ সিপিসি। জি জি ভাই। এটা তাহলে হচ্ছে সিপিসির আমরা যে খুব বেশি ইয়া করলাম, সিপিসি কিন্তু আমাদের প্রস্তুতি বা ইয়া ভালো আছে ভাই। আবার সিআরপিসি নিয়ে অত বেশি ইয়ার দরকার নাই। সিআরপিসি আমাদের স্যার যেগুলো পড়াইলো হুবহু সেগুলো হয়তো বা আসে না, কারণ এর বাইরেও স্যার প্রবলেমেটিক গুলোকে বেশি এমফাসিস করে নাই। ভাই শুধুমাত্র স্যার যতগুলো পড়াইছে এর বাইরে কোথা থেকে প্রশ্ন দেবে বলেন তো? না, ওই প্রবলেম গুলো একটু ভাই আরেকটু ডিপলি করে প্রবলেম গুলো যদি না, একটু প্রবলেমগুলো দেখতে হবে। এটা এটা স্যার তো আর প্রবলেমগুলো পড়ায় না, এটা আমাদেরকে দেখতে হবে। স্যারও যদি পড়াবে আমাদেরকে আমাদের মতো করেই দেখতে হবে। জি জি জি। তাহলে বড় দুটো সাবজেক্ট আমরা একটু ইয়ে দেখতে থাকি, পাশাপাশি বার কাউন্সিলটা, তারপরে তামাদি আইন। বার কাউন্সিলের ওই যে 4টা অনুচ্ছেদ একটু ভালো করে দেখতে হবে। বার কাউন্সিলের একটা অ্যাপ্লিকেশন দেখতে হবে অসদাচরণের। তারপরে বার কাউন্সিলের ক্ষমতা, ট্রাইব্যুনালের